সবাইকে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম। আজ আমরা অমিতাভ ঘোষের বিখ্যাত মাস্টারপিস দ্য শ্যাডো লাইন্সের একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। ইতিহাস, দেশভাগ আর আত্মপরিচয়ের কি অদ্ভুত এক টানাপোড়ান লুকিয়ে আছে এই বইটিতে, সেটা সত্যি অসাধারণ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। আজকের এই আলোচনায় আমরা মূলত বেশ কয়েকটি ধাপে এগোব। নন লিনিয়ার মেমোরি পাজল থেকে শুরু করে শ্যাডো লাইন্সের আসল অর্থ, গল্পের প্রথম ও দ্বিতীয় অংশ, রাজনৈতিক সীমানার সমালোচনা এবং সবশেষে একটি কুইক রিভিশন গাইড, সবকিছুই আমরা ধাপে ধাপে কভার করব। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক নন লিনিয়ার মেমোরি পাজল বা স্মৃতির এই অদ্ভুত গঠন দিয়ে। এই পুরো গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? আমরা মূলত নামহীন একজন কথক বা ন্যারেটরের চোখ দিয়ে তার অতীতটা দিচ্ছি। ধরুন ১৯৮০-র দশকে লন্ডনে বসে তিনি তার হারিয়ে যাওয়া অতীত হাতড়ে বেড়াচ্ছেন। তিনি তার জেঠু, ত্রিদীপ আর ঠাম্মার স্মৃতিগুলোকে এক জায়গায় জড়ো করে একটা অর্থবহ ক্যানভাস তৈরির চেষ্টা করছেন। ব্যাপারটা কিন্তু একদমই সরল, রৈখিক বা লিনিয়ার নয়। এই স্মৃতিগুলো না অনেকটা জিগস পাজলের মতো কাজ করে। আমরা দেখতে পাই ন্যারেটর মূলত একজন শ্রোতার ভূমিকায় আছেন। তার কাছে আসা বিভিন্ন ঘটনার টুকরো টুকরো অংশগুলোকে তিনি একসাথে সেলাই করছেন। যেমন ধরুন, প্রথমে কলকাতায় কাটানো তার যৌবনের কথা, এরপর ১৯৩৯ সালে লন্ডনে ত্রিদীপের অভিজ্ঞতা, আর সবশেষে ১৯৬৪ সালের সেই মর্মান্তিক ঢাকা দাঙ্গা স্মৃতি। এই সবকিছু জোড়া লেগেই কিন্তু মূল গল্পটা তৈরি হয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, দ্য শ্যাডো লাইন্স বা ছায়ারেখার আসল সংজ্ঞায়। এই ছায়ারেখা আসলে কি? শ্যাডো লাইন্স বা ছায়ারেখা হল সেই কৃত্রিম রাজনৈতিক সীমানা যা জাতি এবং মানুষকে বিভক্ত করে। একটু ভেবে দেখুন তো, মানচিত্রে টানা এই রেখাগুলো তো নিছকই কিছু পেন্সিলের দাগ, তাই না? কিন্তু বাস্তব দুনিয়ায় এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, লেখক এখানে খুব পরিষ্কারভাবে বুঝিয়েছেন। যে রেখাগুলো বাস্তব জীবনে মানুষের মাঝে এমন সব বিভেদ তৈরি করে দেয় যার আগে কোনো অস্তিত্বই ছিল না। আর এই বিষয়টা লেখক এত চমৎকার একটা সমান্তরাল চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন যে সত্যি বলতে ভাবতে অবাক লাগে। একদিকে ১৯৪৭ সালের দেশভাগের বিশাল রাজনৈতিক ট্র্যাজেডি, যা পুরো উপমহাদেশকে ভাগ করে দিল। অন্যদিকে ঠিক একই ঘটনার প্রতিফলন দেখতে পাই আমরা মাইক্রো লেভেলে, যখন ঢাকায় ঠাম্মা আর জেঠামশাইয়ের পৈতৃক বাড়িটা একটা সাধারণ কাঠের দেয়াল দিয়ে দুভাগ হয়ে যায়। এই যে একই পরিবারের দুটো অংশকে একটা কাঠের দেয়াল আলাদা করে দিল, এটা কি আসলে দুই দেশের মাঝখানের বর্ডারেরই একটা ক্ষুদ্র সংস্করণ নয়? রাজনৈতিক বিভাজন কিভাবে ব্যক্তিগত সম্পর্কগুলোকে নষ্ট করে, চরম দূরত্বের সৃষ্টি করে, এটা তারই এক নিখুঁত উদাহরণ। এবার চলুন গল্পের মূল প্লটে ঢোকা যাক। আমাদের তৃতীয় ভাগ, পার্ট ১, গোয়িং অ্যাওয়ে। যেহেতু গল্পটা স্মৃতি হাতড়ে এগোয়, তাই এর পেছনের কালানুক্রমিক বাস্তবতাটা একটু বুঝে নেওয়া দরকার। ১৯০২ সালে অবিভক্ত ঢাকায় ঠাম্মার জন্ম। এরপর ১৯৩৯ সালে বাবার চিকিৎসার জন্য ত্রিদীপের লন্ডনে যাওয়া, এবং ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণে সেখানে অ্যালেন প্রাইসের মৃত্যু। আর সবশেষে ১৯৫০-এর দশকে ত্রিদীপের গল্পে মুগ্ধ হয়ে কলকাতায় আমাদের ন্যারেটরের বেড়ে ওঠা। এই ঘটনাগুলো পরপর সাজালে গল্পের এলোমেলো স্মৃতির পেছনের আসল ভিত্তিটা বুঝতে বেশ সুবিধা হয়। আচ্ছা, অমিতাভ ঘোষ কিন্তু এখানে মূল তিনটি চরিত্রের মাধ্যমে স্বাধীনতা আর বাস্তবতার ভিন্ন ভিন্ন ধারণাগুলো তুলে ধরেছেন। একদিকে আছেন ত্রিদীপ, যার কল্পনার শক্তি অসীম। তিনি মনে করেন কল্পনার জগৎ বাস্তবতার মতোই সত্যি। অন্যদিকে আছে ইলা, যে শারীরিকভাবে সারা বিশ্ব ঘুরে বেড়ালেও তার কল্পনার জগতের ভীষণ অভাব। সে খোঁজে স্বাধীনতার একটা পশ্চিমা সংস্করণ। আর এই দুজনের ঠিক মাঝখানে আছেন আমাদের ন্যারেটর। তিনি কলকাতায় বসে ত্রিদীপের কল্পনার প্রশংসা করেন, আবার ইরার প্রতিও একতরফা ভালোবাসা লালন করেন। গল্পের একদম টার্নিং পয়েন্ট বা শক্তিশালী মুহূর্তগুলোর একটি হল ত্রিদীপের সেই বিখ্যাত দর্শন। তিনি ন্যারেটরকে শেখাচ্ছেন যে আপনি চাইলে আপনার কল্পনা দিয়ে বিশ্বের যে কোনো জায়গা অনুভব করতে পারেন, কারণ কল্পনা আর বাস্তবতার মাঝের রেখাটা আসলে নেই বললেই চলে। কল্পনার যেহেতু কোনো বর্ডার থাকে না, তাই বাস্তব আর কল্পনার মাঝে দেয়ালটিও আসলে একটি অর্থহীন ছায়ারেখা মাত্র। চলুন এবার আমরা গল্পের সবচেয়ে মর্মান্তিক এবং অন্ধকার অংশে প্রবেশ করি। চতুর্থ ভাগ, পার্ট ২, কামিং হোম। এই অংশে এসে আমাদেরকে একটি থমকে দাঁড়াতে হয়।
1963 সালে ত্রিদীপ আর মেয়ের মাঝে চিঠি আদান-প্রদান শুরু হয়, কিন্তু আসল ট্র্যাজেডিটা ঘটে 1964 সালে। বয়স্ক জেঠামশাইকে উদ্ধার করতে ঠাম্মা যখন ঢাকায় যান, তখন ঢাকার রাস্তায় এক উন্মত্ত দাঙ্গাকারী দল তাদের রিকশায় হামলা চালায়। আর মেয়ে, জেঠামশাই এবং খলিলকে বাঁচাতে গিয়ে ত্রিদীপ নিজের জীবনটাই উৎসর্গ করে বসেন। এই দাঙ্গার ভয়াবহতা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রাজনৈতিক সহিংসার প্রভাব ব্যক্তিগত জীবনে কতটা গভীর হতে পারে তা আমরা এই ঘটনার পরপরই দেখতে পাই। ত্রিদীপের মৃত্যু ট্রমা ন্যারেটারকে পুরোপুরি অবশ করে দেয়, আর সবচেয়ে বড় পরিবর্তন আসে ঠাম্মার মধ্যে। দাঙ্গার ফলে সৃষ্ট এই ট্রমা তার ব্যক্তিগত পরিচয়কে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একজন সাধারণ স্কুল শিক্ষিকা কিভাবে চরমপন্থীতে পরিণত হন, এমনকি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য নিজের সোনার চেন পর্যন্ত বিক্রি করে দেন, তার সত্যি শিহরণ জাগানোর মতো। এই পুরো ট্র্যাজেডির পেছনের মূল কারণটা আসলে কি? পঞ্চম ভাগে আমরা আলোচনা করব কৃত্রিম রাজনৈতিক সীমানার সেই কড়া সমালোচনা নিয়ে। এখানে ঐতিহ্যবাহী পরিচয়ে আর আধুনিক পলায়নবাদের মধ্যে এক দারুণ দ্বন্দ্ব ফুটে উঠেছে। নিজস্ব সংস্কৃতি থেকে পালাতে চাওয়া ইলার প্রতি ঠাম্মা একটা কঠোর মন্তব্য করেন। ওর স্বাধীনতার ধারণাটি বাস্তব নয়। ঠাম্মা, যিনি তার শিকড় আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন, তিনি ইলার এই পশ্চিমা জীবনধারা বা পশ্চিমা স্বাধীনতার মোহকে কোনোভাবেই মেনে নিতে পারেন না। তার মতে নিজের পরিচয় অস্বীকার করে যে স্বাধীনতা, তা কখনোই আসল হতে পারে না। আর গল্পের একদম শেষ পর্যায়ে এসে বহু বছর পর লন্ডনে বসে ন্যারেটর একটা চরম সত্য উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন যে কলকাতা এবং ঢাকা, এই দুই জায়গার সহিংস দাঙ্গাগুলো কিন্তু মৌলিকভাবে একই সূত্রে গাঁথা। এগুলো জ্বলে উঠেছিল ওই মানচিত্রে টানা অর্থহীন সীমানার অস্তিত্বের কারণেই। রাজনৈতিক এই বিভাজন আর তার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি, সবকিছুর শেকড় যে আসলে ওই অর্থহীন ছায়ারেখাগুলোই, সেটা তার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ষষ্ঠ ভাগে থাকছে মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি করা একটি দ্রুত প্লট রিভিশন গাইড। চলুন পুরো উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একবার দ্রুত ঝালিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম কিভাবে ঢাকায় ঠাম্মার পৈতৃক বাড়িটা কৃত্রিমভাবে বিভক্ত করা হলো। লন্ডনে থাকার সময় ত্রিদীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণ দেখলেন। ন্যারেটর ত্রিদীপের কল্পনা শক্তির সাথে ইলার বিশ্বভ্রমণের তুলনা করলেন। এরপর 1947 সালের দেশভাগ মানচিত্রকে আমূল বদলে দিয়ে ঢাকাকে পূর্ব পাকিস্তানের অংশ করে তুলল। জেঠামশাইকে ফিরিয়ে আনতে 1964 সালে ঠাম্মা ঢাকায় গেলেন, আর উন্মত্ত জনতা তাদের রিকশা ঘিরে ফেলল। অন্যদের বাঁচাতে ত্রিদীপ নিজের জীবন উৎসর্গ করলেন। আর কয়েক বছর পর লন্ডনে মেয়ে ন্যারেটরের কাছে ত্রিদীপের মৃত্যুর সেই আসল সত্যটা প্রকাশ করলেন। এই চেকলিস্টটা পুরো গল্পের পটভূমি মনে রাখতে দারুণ কাজে দেবে। সবশেষে একটি গভীর আর উস্কানিমূলক প্রশ্ন দিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আয়োজন শেষ করব। আমাদের বিশ্বকে বিভক্ত করা এই ছায়ারেখাগুলো কি আসলেই শুধু মানচিত্রে আঁকা, নাকি সেগুলো সম্পূর্ণরূপে আমাদের নিজেদের মনের ভেতরেই আঁকা? এই সীমানাগুলো কি আসলেই আমাদের আলাদা করে, নাকি আমরা নিজেরাই মনের ভেতরে দেয়াল তুলে দিই? এই চিন্তার খোরাকটি নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।